প্রিয় দর্শক, আমরা প্রায় কিন্তু একটা কথা বলে থাকি যে আপনি ভয় পেলেন তো হেরে গেলেন, কিন্তু সময়ের প্রেক্ষাপটে অর্থাৎ এই করোনা সংকটকালে আমরা যদি কথাটাকে একটু উল্টে বলি যে আপনি ভয় পেলেন তো বেঁচে গেলেন, তাহলেই বোধহয় আমরা বেঁচে যেতে পারবো এই করোনা থেকে। কিন্তু আমরা বোধহয় সবাই ভয়টাকে কোথায় যেন হারিয়ে ফেলেছি, আমরা যে যার মতো করে ঘুরছি। কেন? এই কেন নানান ধরনের প্রশ্নগুলো নিয়েই আমি সোমা ইসলাম আজকে ম্যাট্রাসেম টু দ্য পয়েন্ট শুরু করছি। আর আপনাদের জানিয়ে রাখি, ঈদকে কেন্দ্র করে কিংবা ঈদের আরও আগে থেকে এখন পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে কিন্তু দেখা যাচ্ছে প্রতি 10 লাখে বাংলাদেশে 1500-র বেশি করোনা রোগী আছে। অর্থাৎ এটা কিন্তু ভয়াবহ একটা দিক, এবং সুতরাং এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণই করেছি প্রতি 10 লাখে আক্রান্তের সংখ্যা 1500-র বেশি। শুধু 1500 কিন্তু বাংলাদেশে, আর এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারতে 1400 এবং পাকিস্তানের হিসাব বলছে 1200। সব মিলিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুজন অতিথি। তাদের মধ্যে একজন আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রেদওয়ানুর রহমান, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ স্পেশালিস্ট। স্যার, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর গৌতম সাহা, সিনিয়র অর্থোপেডিক সার্জন, ভারত। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দুজন সম্মানিত অতিথি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। শুনতে পেলেই আমি আমার আলোচনা শুরু করব। আমি আলোচনা শুরু করতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ রেদওয়ানুর রহমানকে দিয়ে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, প্রথমে আমি একটু জানতে চাই যে আমরা দেখলাম যে প্রতি 10 লাখে 1500-র বেশি করোনা রোগী বাংলাদেশে। একটা ঈদ গেল এবং ঈদকে কেন্দ্র করে মানুষের বাড়িতে আসা যাওয়া ছোটাছুটিটা এখনো চলমান, একটা পশুর হাট হয়েছে। তো এই একটা ছুটিকে কেন্দ্র করে করোনার যে বর্তমান অবস্থা, সেই ঢেউটা বাংলাদেশের কত দূর পর্যন্ত আছড়ে পড়লো এই মুহূর্তে, এটা থেকে সংক্রমণটা কতখানি গিয়ে বাড়লো কিংবা ছড়ালো, আপনার হিসাব কিংবা আপনার অভিজ্ঞতা স্যার কি বলছে? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। এটা হচ্ছে যেটা 1500 বললেন, এটা হচ্ছে একটা এস্টিমেট। যে এস্টিমেট বলছে যে এটা এর বেশিও হতে পারে, কম হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এই ভাইরাসটা যেসব কারণে সংক্রমণ হয়, আপনি দেখছেন যে ইটালি বা নিউ ইয়র্ক এসব জায়গাগুলোতে যেভাবে করেছে জিওমেট্রিক প্রোগ্রেশন, লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, সেটা কিন্তু আমাদের দেশে সীমিত ছিল। এই সীমিত থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে অন্তত কিছু লোক স্বাস্থ্য যে বিধি ওগুলো মেনে চলছে। আমরা রাস্তাঘাটে যখন দেখছি যে অনেক লোক মেনে চলছে। আবার কিন্তু আপনি যদি দেখেন, মনে করেন আপনার টিভি চ্যানেলে শতভাগ লোক কিন্তু মেনে চলছে। তাহলে এরকম অনেক জায়গা আছে যারা পার্সোনালি কনসিয়াস এবং অ্যাওয়ে, ওদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পিপল আর নট মুভিং, এবং ওরা মাস্ক পড়ছে ওরা একটা সময়। আর কিছু আছে ওরা মানতেছে না, একটা 40 থেকে 50%। তাহলে এই জন্য এই সময় যে পরিমাণ মুভমেন্ট হয়েছে, যেখানে স্বাস্থ্যবিধি মানা হয়নি, যে পরিমাণ মার্কেট ইত্যাদি খোলা ছিল, এবং আমাদের যে টেস্ট এবং আইসোলেশনের কোনো ব্যবস্থা নেই, যেটাই একমাত্র সংক্রমণ ঠেকানোর উপায়। তাহলে এই সবগুলোর লক্ষণ বলছে যে ঈদের পরে আমাদের সংক্রমণটা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের আবার এট দ্য সেম টাইম আমি বললাম যে আমাদের কেন জানি এটা জিওমেট্রিক প্রোগ্রেশনে কিন্তু ওভাবে হচ্ছে না, ওভাবে ইনক্রিজ ইন নাম্বার অফ ডেথ, নাম্বার অফ হসপিটালাইজেশন, এই জিনিসগুলো জিওমেট্রিক প্রোগ্রেশন কিন্তু হয়নি। তাহলে এটা হালকাভাবে সারা দেশব্যাপী ছড়াচ্ছে হচ্ছে, এবং বাই চান্স ওজন বেঁচে যাচ্ছে, এবং ওরা যে কিছুটা স্বাস্থ্যবিধি মেনে চলছে, এটার অনেক ইফেক্ট আছে, এটার বিশাল একটা ইফেক্ট আছে। যদিও শতকরা প্রায় 50 ভাগ, 40 থেকে 50 ভাগ লোক মানছেন, বাকি 50 ভাগ কিন্তু মানছে। এটার ইফেক্টেই আমাদের রোগীগুলো এখনো কম আছে, কিন্তু তারপরেও ঈদের পর একটা সম্ভাবনা। প্রফেসর রেদওয়ান, আপনি কিন্তু বলছেন যে লাফিয়ে লাফিয়ে অর্থাৎ জ্যামিতিক হারে বাড়ছে না করোনা রোগী, কিন্তু আমরা কমতেও তো দেখছি না, এবং কমতে না দেখার কারণে যেটা বারবারই বলা হচ্ছে যে করোনা কেন টেস্ট করা হচ্ছে না, পর্যাপ্ত টেস্ট কেন, পরীক্ষা কেন এত কম হচ্ছে, সেটা যদি একটু আগে বলতেন। সেটা হচ্ছে যে মনে করেন, এটা আমি কখনোই জানতে পারবো না। আপনি যেটা বললেন যে এটা তো কমছে না বা বাড়ছে, এটাও তো আমার কাছে তো প্রমাণ নেই। বরং প্রমাণ যেটা আছে সেটা বলছে যে টোটাল নাম্বার কম হচ্ছে, শনাক্ত কম হচ্ছে, রোগী টেস্ট করতে কম হচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে আমার সামাজিক সংক্রমণ বজায় আছে, সামাজিক সংক্রমণ চলছে, এবং এই বাস্তবতার মধ্যে আসছে যারা টেস্ট, সেটা তো আমার সীমিত। আমি পিসিআর কে কিন্তু অনেক বাড়াতে পারবো, আমার 20,000 ম্যাক্সিমাম করা সম্ভব, বা 25,000 মনে করেন। কিন্তু এটা করলে তো হবে না। আমার যে 16 কোটি লোক ইউকে তে ডেইলি 1.5 লাখ টেস্ট করতেছে, ওরা 6 কোটি লোক, তাহলে সেভাবে আমার ডেইলি 4 লাখ টেস্ট করার কথা। তাহলে সেখানে আমি মাত্র 20-25,000 করছি।
তাহলে এই টেস্টটাকে অনেক বেশি বাড়াতে হবে, একটা সংকীর্ণতা ছিল প্রথম থেকে, যে যেন টেস্ট কম হয়, টেস্ট কম হলে রোগী দেখলে মানুষ প্যানিক হবে না, এরকম একটা চেতনা ছিল আমাদের যারা এপিডেমিক প্রোগ্রাম ছিল। এই চেতনার কারণে ওরা কিন্তু টেস্টটা বাড়াতে চায় না। এখনো কিন্তু আমাদের অ্যান্টিজেন টেস্ট এগুলো অ্যাপ্রুভ করে দিয়েছে টেকনিক্যাল কমিটি, কিন্তু মন্ত্রণালয় অনুমোদন দিচ্ছে না। আচ্ছা, কিন্তু ডক্টর রেদওয়ান, আমি আরেকটু বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে আমাদের যখন পিসিআর ল্যাব আমরা দেখেছিলাম শুরুর দিকে 60 থেকে 65টি ছিল, সেখান তখন কিন্তু 20 থেকে 22,000 টেস্ট হতো। এখন দেখা যাচ্ছে যে 84টি ল্যাব আছে, কিন্তু প্রতিদিনই টেস্ট হচ্ছে 7,000, 8,000, 9,000। এটা কেন? এই অবস্থাটা কেন? ল্যাব বেড়েছে অথচ টেস্ট কমে গেছে। এটার কারণ হচ্ছে মানুষ টেস্ট করছে না, মানুষ টেস্ট করতে আসছে না। এটার ভিত্তি হচ্ছে মানুষের লার্নিং ওভার দ্য লাস্ট 6 মান্থ। গত 6 মাসে ওরা টেস্ট নিয়ে যেসব কর্মকাণ্ড সমাজে দেখেছে, ওটার উপর ভিত্তি করে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে ওদের ওষুধ হলে ঘরে বসে থাকো, টেস্ট করার দরকার নেই। টেস্ট করতে যাওয়া অনেক ঝামেলার ব্যাপার, টেস্ট করতে গেলে টাকাও দিতে হবে, আবার টাকাটা ব্যাংকে দিতে হবে, এটা বিভিন্ন রকম চক্রের মধ্যে পড়ে গেছে। এই জন্য মানুষ পারতে যদি খারাপ না হয় ওরা কিন্তু টেস্ট করতে আসছে না। এবং এটার প্রধান কারণ হচ্ছে আমরা টেস্ট প্রথম থেকে যেভাবে রেস্ট্রিক্ট করেছি, টেস্ট করার যে সাইট আছে ওগুলোতে যেভাবে আমরা ব্যবস্থা করেছি, ওখানে গেলেই ইনফেক্টেড হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা মানুষের আছে। টেস্ট করতে গিয়ে ইনফেক্টেড হয়ে যাবো আমি, এই ধারণা আছে। আর সামাজিক একটা সোশ্যাল স্টিগমা তো আছে। এই সবগুলো মিলিয়ে এখন মানুষ টেস্ট করতেছে না। এটা যদি ইউজার ফ্রেন্ডলি করা না যায়, মানুষের দৌড়গোড়ায় বিভিন্ন জায়গায় সব প্রাইভেট সেক্টর ল্যাবে যদি অ্যাভেলেবল না হয়, আমার কিন্তু টেস্ট এখন আর বাড়বে না। কারণ আমরা এমন ভাবে ওদেরকে ডিসকারেজ করেছি যে এখন মানুষ আর এটা এনকারেজ হচ্ছে না। কিন্তু পাইতে যে প্রাইভেট ল্যাবে যেখানে যাচ্ছে ওখানে গিয়ে যদি সে পেমেন্ট করেও যদি টেস্ট করতে পারে, মানুষ কিন্তু অনেক বেশি টেস্ট করে। তাহলে ওই জিনিসটা মিনিস্ট্রির কাছে গিয়েছে, কোনোদিন এরকম টেস্ট অ্যাপ্রুভ করার জন্য মিনিস্ট্রির অ্যাপ্রুভাল লাগে না, এটা টেকনিক্যাল কমিটি অ্যাপ্রুভাল দেয় এবং ডিজিডিএ মানে ঔষধ প্রশাসন অ্যাপ্রুভাল দেয়। ওরা দুজন দেওয়ার পরও 1 মাসের বেশি সময় মিনিস্ট্রি এটা আটকিয়ে রেখেছে এবং এটা দিচ্ছে না। আমরা চাই যে এটা তাড়াতাড়ি দেওয়া, যেন অনেক বেশি আমরা আইসোলেট করতে পারি এবং সামাজিক সংক্রমণটা সীমাবদ্ধ করতে পারি। ডক্টর রেদওয়ান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনি নানান পরামর্শ দিয়েছেন এবং বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। আমি সেগুলো নিয়ে আসবো আপনার কাছে। একটু ভারতের দিকে চোখ রাখতে চাই, আমরা চলে যেতে চাই ভারতের গৌতম সাহার কাছে। গৌতম সাহেব, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি? সবচেয়ে বড় কথা কি, আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের বাংলাদেশের চিকিৎসক ডক্টর রেদওয়ানুর রহমান কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকখানি জানাচ্ছিলেন, কিন্তু আমরা গণমাধ্যমে যেগুলো খবর পাচ্ছি ভারতের প্রেক্ষাপটটাও কিন্তু ততটা সুবিধাজনক করোনা নিয়ে অবস্থান ভালো অবস্থানে নেই। আমরা দেখছি যে সব বলা হচ্ছে গণমাধ্যমে করোনার হটস্পট ভারতকে বলা হচ্ছে এবং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। করোনা কেন নিয়ন্ত্রণ করতে ভারত পারছে না? যেখানে দফায় দফায় লকডাউন হচ্ছে, দীর্ঘমেয়াদী লকডাউন, কেন পারা যাচ্ছে না? সমস্যাটা আসলে কোথায়? কয়েকটা কথা মনে হয় আমাদের দর্শনগতভাবে বোঝা দরকার। একটা প্যান্ডেমিক কোনো নির্দিষ্ট রোগকে আমরা যেভাবে আমরা মডার্ন মেডিসিন যেভাবে দেখে যে কোনো নির্দিষ্ট রোগকে, এটা তার বাইরে আলোচনা করতে হবে এবং যার জন্যই কিন্তু সমস্ত নাগরিকের মধ্যে ইনভলভ এবং সেখানে যারা চিকিৎসক নয় তারাও কিন্তু আজকে এই প্যান্ডেমিকের চিকিৎসক হিসেবে তারা বর্ণিত এবং পরিচিত। অর্থাৎ আমি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের দায়িত্বশীলতা এবং তাদের যে সাহায্য সবটাই দরকার। আমার প্রথমেই আপনি যা দিয়ে শুরু করেছেন তার সাথে আমি একটুখানি একটু হয়তো দ্বন্দ্বমূলক কথা বলি। আমার কিন্তু দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ভয় থাকুক কিন্তু আতঙ্ক নয়। করোনা আতঙ্ক, যেটা ডক্টর প্রফেসর রহমান যেটা বললেন যে এই শুধু টেস্ট করানোর কারণ, শুধু আতঙ্কের জায়গা থেকে এই জায়গাগুলো, যে আতঙ্কটা শুধুমাত্র রোগের নয়, এখানে আতঙ্কটা সামাজিক ছিল, অর্থনৈতিক ছিল, হ্যারাসমেন্ট বলতে যেগুলো বোঝায় সেগুলো ছিল। আমার কথা কি শুনতে পাচ্ছেন? প্রফেসর গৌতম সাহা একদম শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। জি প্রফেসর গৌতম সাহা শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, কিছু একটা হয়েছিল আর কি, যাই হোক। তো আতঙ্ক ফলে ভীষণ ভালো বলেছেন প্রফেসর রহমান, মানে আমি খুব ভালো লাগলো আর সেই জায়গাটা। অর্থাৎ বিভিন্ন দিকগুলো তুলে ধরেছে যে কেন টেস্ট হচ্ছে না, সেই জায়গার সূত্র ধরে আবার আসি যে তখন আমাদের ধরে নিতেই হবে যে করোনা নিয়ে আমাদের বাঁচতে হবে। এটা আমার মনে হয় এখন একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। অতএব আমাদের যেটা দরকার, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং আমি প্রফেসর রহমানের সূত্র ধরে বলি যে আমাদের এই পুরো সিস্টেমটাকে অনেক বেশি ফ্রেন্ডলি করতে হবে। এবার আমাদের এখানকার কিছু স্ট্যাটিস্টিক জানতে চেয়ে আছে, খবরের কাগজে প্রতিদিন বেরোচ্ছে, সেগুলো থেকেই বলছি। আজকে পর্যন্ত 20 লক্ষ
20,88,000 সামথিং, এটা হচ্ছে আজকে পর্যন্ত পজিটিভ কেসেস হয়েছে। তার মধ্যে গতকাল যে অঙ্কটা ছিল সেটা 61,000, 61,500, অর্থাৎ একদিনের অঙ্কটা হচ্ছে 61,500। এবং মৃত্যুর হারটা না বললেও চলে, 42,000 বা 42,500 আমাদের মৃত্যু ছিল গতকাল পর্যন্ত, তার মধ্যে 933টা কালকে। অর্থাৎ রেট কিন্তু ওই এপি বলুন আর জিপি বলুন বা তার থেকেও হয়তো বড় কম যদি কিছু থাকে সেগুলো তো হচ্ছে। এবং এখানটাতে প্রফেসর রহমান হয়তো আমার সাথে একমত হবেন, কারণ বিভিন্ন কথাবার্তা বাজারে চলছে। হার্ভার্ড একটা স্টাডি করেছে এই ডাইনামিক্স অফ দিস প্যান্ডেমিক নিয়ে, করোনা প্যান্ডেমিক নিয়ে, এবং তাতে তারা বলেছেন 2021-এর শেষে, খেয়াল করবেন, 2021-এর শেষে আমাদের প্রতিদিনের, আমাদের বলতে আমি ভারতবর্ষের কথা বলছি, এর প্রতি অনেক দেশ, সব দেশ নিয়েই করেছে, ভারতবর্ষের অঙ্কটা বলছি, প্রতিদিনের কেস হবে 3.5 লক্ষ। এবং তার প্রমাণ কিন্তু আমরা পেতে শুরু করেছি। যদি আমাদের সাধারণ পাটিগণিতের অঙ্ক মিলে যায় তাহলে দেখা যাবে যে গতকালের কথা আমি যেটা বললাম যে 61,000, এটা কিন্তু তার কদিন আগে পর্যন্ত, 2 দিন আগে ছিল 50,000, 2-3 দিন আগে, তার 2-3 দিন আগে ছিল 45,000। অর্থাৎ কি হারে বাড়ছে সেটা খালি দেখে যেতে হবে। এবং এইভাবে কেস বাড়বে। আমি আজ বলার চেষ্টা করলাম এই জন্য, আমাদের উনি কমিউনিটি মেডিসিনের লোক, সেখানে আমি বেশি ঔদ্ধত্য দেখাবো না, কিন্তু এটা যেটা বলার চেষ্টা করে আমি প্রথমেই বলেছি, করোনা নিয়ে বাঁচতে হবে, সেটা দেখতে হবে। এবং সেখানে এই আতঙ্ক কাটানোর জায়গাটা থেকে যেটা আবার আগের দিন বলেছিলাম, খেয়াল করবেন, বলেছিলাম যে করোনা ভাইরাস, অর্থাৎ এই কোভিড-19 যে ভাইরাসটা, এই যে ভাইরাস থেকে হচ্ছে, সেই ভাইরাসটা কিন্তু এখনো পর্যন্ত যত ভাইরাস আমাদের মানব মানব দেহকে আক্রমণ করেছে আজ পর্যন্ত, সম্ভবত তার মধ্যে সব থেকে কম ক্ষতিকারক ভাইরাস। এই তথ্যটাও একই সাথে জানা দরকার। আরো কয়েকটা তথ্য বলি এখানে, যে তথ্যগুলো এখানে আলোচনার জন্য বিশেষ করে জরুরি, কারণ আপনারা যারা আজকে বিশেষ করে সমাজের কথা বলছি, যারা এগুলো নিয়ে আলোচনা করছেন, নাড়াচাড়া করছেন, জনগণের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে, এটা নিয়ে কোনো বিশেষ কমিউনিটি মেডিসিনের লোক, খুব উচ্চমানের লোক, এখানে নাম করছে না, হাতের কাছে কাগজ নেই, তার একটি কথা আমার কাছে আছে। কারণ আমার প্রচুর বন্ধু আছেন যারা কমিউনিটি মেডিসিন নিয়ে আছেন, তাদের সাথে নিয়মিত কথাবার্তা হয়। প্যান্ডেমিক অফ করোনা, এটাকে নিয়ে বলা হচ্ছে এই সারা পৃথিবী জুড়ে $1 ট্রিলিয়ন প্যান্ডেমিক সিকিউরিটির নামে, হেলথ সিকিউরিটির নামে ব্যবসা হবে। অর্থাৎ এই আতঙ্ক টিকিয়ে রাখার একটা সামগ্রিক প্রচেষ্টা চলছে। আমার বক্তব্য হচ্ছে আমরা যেন তার শিকার না হই। আতঙ্কর বাইরে বেরোতে হবে, কিন্তু ডিসিপ্লিন হতে হবে, যেটা করলে রোগটা। প্রফেসর গৌতম শাহ, আপনি থাকেন আমাদের সঙ্গে, আপনি অনেক তথ্য দিয়েছেন আমাদেরকে। ডক্টর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের দেশের চিকিৎসক স্বনামধন্য তিনি আছেন, তিনি নিশ্চয়ই শুনেছেন। এবং আপনি যেটা বললেন যে 2021টা আমরা মনে করছি বেশি আমাদের মুক্তির বছর, কিন্তু 21-এর সামনে আরো ভয়াবহতা দাঁড়িয়ে আছে। আপনার তথ্য মতে আমরা জানতে পারলাম। আমি একটু চলে যেতে চাই ডক্টর রেদওয়ানুর রহমানের কাছে। আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? ডাক্তার রেদওয়ান, আমরা 2 মাস ধরে যে শনাক্তের হারটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের দেশে যে 20 থেকে 22% আটকে আছে, এটি তো নিচের দিকে নামছে না। নিচের দিকে নেমে আসলে এটাকে কতটা বলা যায়, কতটা নামা উচিত? কিন্তু 2 মাস ধরে আপনি নিশ্চয়ই দেখছেন যে বারবার যে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন আমরা দেখছি, সেখানে কিন্তু শতাংশের হারটা, গড় রেটটা এটাই বলা হচ্ছে, কিন্তু একটা জায়গায় তো আটকে আছে। টেস্ট কমে গেছে, শনাক্তের হার একই জায়গায় রয়ে গেছে, মানুষ টেস্ট করাতে আসছে না এক ধরনের ভোগান্তির কারণে। তাহলে সব কিছু মিলিয়ে এই হারটা কতটুকু নিচে নামলে বলা যাবে যে এই সংক্রমণটা কমতে শুরু করেছে, কতটুকু নিচে নামা উচিত? জি, এটা এই জিনিসটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এটা থেকে কি বোঝা যায়। এটা মানে এমন না যে বাংলাদেশের 20% লোক এফেক্টেড হয়, এটা নয়। এটা মানে হচ্ছে যাদেরকে আমরা টেস্ট করেছি শনাক্ত, ওদের মধ্যে শনাক্ত 20%। এটা মানে বোঝায় যে যাদেরকে টেস্ট করছে ওরা বেশিরভাগ হচ্ছে সিম্পটমেটিক পেশেন্ট। যাদের মধ্যে আমরা টেস্ট করতে পারছি না, এটাকে বলে টেস্টের অপ্রতুলতা বোঝায়। তাহলে এটা যত হাই থাকে অত টেস্টের অপ্রতুলতা বেশি থাকে। তাহলে এটা বেস্ট হচ্ছে যদি এটা 5%-এর নিচে যায়, তখন আমরা ধরে নিতে পারি যে আমরা মেজরিটি অফ দি কেসেস ইন দ্য কমিউনিটি ডায়াগনোজ করে ফেলতে পারছি। এটা 5-এর যত উপরে যেতে থাকবে ততই হচ্ছে অত বেশি রোগী সমাজে রয়ে গেছে যাদেরকে আমরা ডায়াগনোজ করতে পারছি। তাহলে এটাকে ইন্ডিকেটর বলে। এই ইন্ডিকেটর কিন্তু WHO প্ল্যান করে, ওরা যে নাম্বারটা আপনি বলতেছেন যে প্ল্যান করে বেসড অন দিস নাম্বার। তো এই জন্য এটা কমতে গেলে এটা 5-এর নিচে যেতে হবে।
আমাদের টার্গেট থাকবে, কিন্তু আমরা তো এটা পারবো না। আমাদের এখানে টেস্ট যেগুলো হচ্ছে এগুলো ভেরি ভেরি প্রেফারেন্সিয়াল, কিছু সুবিধাবাদী লোক বা সুযোগ সন্ধানী লোকরা করছে আর অন্যরা টেস্টের বাইরে থেকে যাচ্ছে। আমরা প্রকৃত সামাজিক প্রতিফলন বাংলাদেশে যে টেস্টটা করছে এবং রিপোর্ট পাচ্ছি এটাই সঠিক প্রতিফলন নয়। কারণ হচ্ছে যে এটা মানুষকে এনকারেজ করতে হবে। যেমন অস্ট্রেলিয়াতে কেউ যদি টেস্ট করতে যায় ওকে $300 ওকে ইনসেন্টিভ দেওয়া হয়, ও যদি পজিটিভ হয় ওকে $1500 দেওয়া হয়, কারণ ওকে সামাজিক ভাবে আইসোলেট করে ও সংক্রমণ করবে না, এটার পুরস্কার হিসেবে ভেবে করছে। এই জন্য যে আমি যদি সংক্রমণ গুলো ধরতে না পারি, ওরা যদি স্প্রেড করতেই থাকে আমার কমিউনিটিতে, তাহলে তো আমি সংক্রমণ থামাতে পারলাম। সংক্রমণ থামাতে হলে আমাকে লোকজনকে এনকারেজ করবে টু টেস্ট, এবং এনকারেজমেন্ট করতে গিয়ে এটা ইউজার ফ্রেন্ডলি অ্যাভেলেবল টেস্ট ফ্যাসিলিটি থাকতে হবে অল অ্যারাউন্ড দি কান্ট্রি, যেটা র্যাপিড টেস্টের মাধ্যমে সম্ভব। এইভাবে করে যদি আমরা ওদেরকে যদি আইসোলেট করাতে পারি, অথবা সব মানুষকে যদি মনে করেন যেটা দলবদ্ধভাবে যদি হতো যে আমার একটা এপিডেমিক কন্ট্রোল প্রোগ্রামের একজন লিডার আছে যিনি যা বলতেছে সব মানুষ এক বাক্যে ওটা করতেছে, এরকম হলেও কিন্তু এটা করা যাবে। শুধু জ্বরের রোগীগুলো আইসোলেট গেলে কিন্তু অনেক বেশি কাজ হতো, টেস্ট না হলো। ডক্টর রেদওয়ানুর রহমান, আমি একটু আপনাকে থামাচ্ছি এই কারণে যে আপনি যেটা বলছেন যে অস্ট্রেলিয়ার উদাহরণ দিলেন, যে বললেন যে সেখানে তারা যদি কেউ একটা পজিটিভ আক্রান্ত হয় তাহলে তাদেরকে অবশ্যই একটা উপহার দেওয়া হয়। আর আমাদের এখানে কিন্তু এই দেশের প্রেক্ষাপটে নিশ্চয়ই আপনি জানেন সেখানে তিরস্কারই করা হয় এবং এক ধরনের অছুত করে দেওয়া হয়, যেটা শুরুর দিকে আমরা শুনেছি। এবং ডক্টর গৌতম শাহ আপনিও আছেন, ভারতবর্ষেরও একই চিত্র কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমে। কিন্তু বিষয়টি যেটা রেদওয়ানুর সাহেব আপনার কাছে জানতে চায় যে আপনি যেটা বলছেন এবং যেটা যে এই কোভিডকে নিয়ে যে সময় আমরা দেখছি এক ধরনের ব্যবসা হচ্ছে, অত্যন্ত নোংরা স্বাস্থ্য বাণিজ্য হচ্ছে, সেখানে কি করে একজন ভুক্তভোগীকে এনকারেজ করার জন্য পুরস্কৃত করা হবে, কারা করবে, কিভাবে করবে, এটা কি করে সম্ভব? এই সম্ভবের জায়গাটাকে আপনি বলবেন যেটা কি করে সম্ভব, কারা করবে, কাদের এগিয়ে আসতে হবে? কারণ মানুষ তো আসলে দিন দিন আক্রান্ত যারা হচ্ছেন তারা কেউ টেস্ট করছেন না। আমি ওই এক্সাম্পলটা দেওয়া মানে হচ্ছে আমার দেশেও ইনসেন্টিভ দেওয়ার কথা কিন্তু আমি বলছি না। আমি বলছি যে অ্যাটিটিউডটা এমন যে মানুষ যেন আমার কাছে টেস্ট করতে আসে, তাহলে ওই টেস্ট করতে আসার জন্য ওরা এমন ভাবে প্রলুব্ধ করতেছে যে তুমি আসলেই টাকা পাবা, $1 পাবা, $300। আমাদের এটা করার দরকার নেই। আমাদের হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা, মানুষের মধ্যে ট্রাস্ট, মনে করেন যে একটা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে হবে। আমার কন্ট্রোল প্রোগ্রাম যদি বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে পারে তখনই ওরা যেটা বলবে সেটাই মানুষ করবে। এখন এই বিশ্বাসযোগ্যতার ঘাটতির কারণেই কিন্তু মানুষ বিভিন্ন করছে। মানুষকে দোষ দেওয়া কিন্তু সহজ, এটা মানুষের দোষ নয়। এটা সব দুনিয়ার সব জায়গায় যখনই যারা ম্যানেজ করার কথা ওরা ম্যানেজ করতে পারছে না, বলছে যে মানুষ তো মানতেছে না, এই জন্য আমরা পারতেছি। কিন্তু মানুষকে তো আমাকে লিডারশিপ দিতে হবে, মানুষকে তো আমাকে ওটা ওন করাতে হবে, মানুষকে এটা আমাকে বুঝাতে হবে, মানুষ যেটার কারণে সঠিকভাবে তথ্যটা পাচ্ছে এটা বিশ্বাস করতে হবে। তাহলে এই বিশ্বাসযোগ্যতার ঘাটতির কারণেই কিন্তু আমার এখানে লোকজন টেস্ট করতে যাচ্ছে না, লোকজন মাস্ক করছে না, লোকজন বেরিয়ে যাচ্ছে। এগুলা সবগুলোর মূলে কিন্তু বিশ্বাসযোগ্যতার একটা ঘাটতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে মানে সাইকি, এটা বলে স্টেট অফ দি মাইন্ড। একটা মানুষ যখনই কাজ করে ওর পিছনে একটা স্টেট অফ দি মাইন্ড থাকে। প্রফেসর রেদওয়ান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু গৌতম শাহের কাছে যেতে চাই। আপনি বারবার বলছেন এই যে নিঃশ্বাসের রোগে বিশ্বাসের টান পড়লো, সেটা নিয়ে আপনার কাছে একটু আমি পরে আসছি। গৌতম শাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যেটা আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যেহেতু বলছেন এবং সকলেই বলছে এই করোনা নিয়ে আগে আমি পৃথিবীতে আমাদের টিকে থাকতে হবে, লড়াইটা করোনার সাথেই হবে, তাহলে লকডাউনটা কিসের জন্য? লকডাউন দিয়ে কি আসলে এই করোনাকে মোকাবেলা করা যাবে? নিউ নর্মাল লাইফ আমরা যেটাকে বলছি সেটার সাথে আসলে এই লকডাউন কতখানি সম্পৃক্ত, কতদিন থাকবে? কারণ ভারতবর্ষে তো এখনো দেখছি আমরা দফায় দফায়, এবং আমরা ওষুধের কথাও জানি যে সিরাম একটা ইনস্টিটিউট আপনাদের ওষুধের সাথে এগ্রিমেন্ট করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে, তো সেই জায়গাটা একটু জানতে চাই। লকডাউন নিয়ে প্রথমে বলি, এটা প্রথম থেকে বৃদ্ধজন মানে যারা প্যান্ডেমিক বোঝে, যারা কমিউনিটি মেডিসিন বোঝে, তারা পৃথিবী জুড়ে তারা একটা কথা বলেছে যে লকডাউন শুধু সাময়িকভাবে প্রতিহত করবার, সাময়িকভাবে রোগের যে বৃদ্ধিটা, রোগের সংক্রমণ বৃদ্ধিটা সেটাকে কমিয়ে দেওয়ার জন্য বা সেটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য লকডাউন রোগের কোনো প্রতিরোধ নয়, প্রতিষেধক নয়। অর্থাৎ যেহেতু একটা প্যান্ডেমিক, সেখানে রাজ্য, দেশ, পৃথিবী এদেরকে যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদেরকে প্রস্তুত হতে হবে যে আমরা কিভাবে কোপ করবো, এই কিভাবে কোপ করবো যে সমস্যা বেরোবেন। অর্থাৎ এই যে উনি বলেছেন আপনাদের দেশে জিওমেট্রিক প্রোগ্রেশন আসছে,
প্রায় এরকমই সব জায়গাতে। এই যে পজিটিভ কেসেস হবে, এই পজিটিভ কেসগুলো ওই সংখ্যাটাকে নিয়ে যদি হ্যান্ডেল করার মতো ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, তাহলে সেই সময়টাকে আটকে রাখবার জন্য সময়টা হচ্ছে লকডাউন, যাতে আমরা ততক্ষণে প্রস্তুত হতে পারি যে এইবার যে নাম্বার অফ কন্ট্রোল কেসেস হবে সেই কেসগুলোকে আমরা কিভাবে ডিভাইড করব, কি ধরনের সিমটম হলে পরে কি ধরনের জায়গায় রেখে কত সহজে করে ফেলতে পারি। কারণ প্রথমেই আবার বলছি যে করোনা কিন্তু খুব সিভিয়ার কোনো ডিজিজ নয়, এটা মোটামুটি বহু পরিচিত। প্রফেসর গৌতম সাহা, আপনি বারবার বলছেন করোনা, এবং আমরা সকলেই জানি কোনো কঠিন কোনো অসুখ নয়, এটা আসলে নিয়ন্ত্রণের যোগ্য এবং সতর্ক থাকলে এটাকে মোকাবেলা করা যায়। আমি এই কথাগুলো, আপনারা বিজ্ঞ দুজন চিকিৎসক আছেন, আমি এই কথাটুকু এটুকুই এই কারণে বললাম, আমাকে আজকে অনুষ্ঠান একদম শেষ করতে হবে। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আমি আপনাদের দুজনকে আবার আমন্ত্রণ জানাবো, আরো অনেক কথা জানবো। আজকের মতো আমি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর রেদওয়ানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর গৌতম সাহা, আমি আরো একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।